আমাদের শরীরে যেমন ঘাম আকারে প্রয়োজনের অতিরিক্ত পানি, সাথে বিভিন্ন বর্জ্য উপাদান শরীর থেকে নির্গত হয়, উদ্ভিদেরও ঠিক একই রকম প্রক্রিয়ায় তার প্রয়োজনের অতিরিক্ত পানি শরীর থেকে বাষ্পাকারে নির্গত হয়। আমাদের ঘাম প্রসেস আর উদ্ভিদের একটি বিশেষ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। আজকে আমরা সেই শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, টিচার অ্যান্ড কোর্স কোঅর্ডিনেটর, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ক্লাস। তাহলে যে প্রসেসটির কথা বলছিলাম তা হলো প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ অর্থাৎ পরিবেশের সাথে সংলগ্ন হয়ে থাকে যে বিশেষ অঙ্গগুলো, যে অঙ্গগুলো মাটির উপরে অবস্থিত, তাহলে সেই বায়বীয় অঙ্গ কি পাতা ও কচি কাণ্ড দিয়ে উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত পানি, যে পানি আসলে তার ব্যবহৃত হবে না, প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে নির্গত হয়, তবে সেই জৈব রাসায়নিক প্রক্রিয়াটাকে বলা হয় প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রস্বেদনের কিছু তথ্য বা বৈশিষ্ট্য জেনে আসি। উদ্ভিদ তার শোষিত পানি অর্থাৎ মূলরুম দিয়ে যে পানি শোষণ করে তার 99% পানি তার শরীর থেকে প্রস্বেদন আকারে বের করে দেয়। উদ্ভিদের প্রয়োজনে ব্যবহৃত পানি তার শোষিত পানির মাত্র 1%, অর্থাৎ তার বিভিন্ন জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ পরিচালনার জন্য এই 1% পানি ব্যবহার করে। তাহলে এই প্রস্বেদন উদ্ভিদের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ দেখা যায় শেষে ওই 1% পানিও অনেক সময় প্রস্বেদন আকারে শরীর থেকে বের করে দেয়, ফলে গাছের জন্য ডিহাইড্রেশন প্রক্রিয়া ঘটতে পারে, আর এতে করে গাছের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে যায়। প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে কোষের ভিতরে সজীব উপাদান নষ্ট হয়ে যায়, এতে করে কোষের মৃত্যু ঘটতে পারে। এই জন্য বিজ্ঞানী কার্টিস এই প্রস্বেদনকে একটি প্রয়োজনীয় অমঙ্গল, নেসেসারি এভিল বলে অভিহিত করেছেন। আমরা আরেকটা তথ্য জানি, একটি বিশেষ পানি সংগ্রাহক যন্ত্র, গাছের থেকে কি আকারে পানি বাষ্প আকারে নির্গত হয়েছে, সেই পানি সংগ্রাহক যন্ত্র যাকে বলা হয় গ্যানং পটোমিটার, এই বিশেষ গ্যানং পটোমিটার নামক যন্ত্রের সাহায্যে প্রস্বেদনের হার, মাত্রা নিরূপণ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব প্রস্বেদনের প্রকারভেদ, টাইপস অফ ট্রান্সপিরেশন। প্রস্বেদন কোন পথ দিয়ে ঘটতেছে, কোন রাস্তা দিয়ে পানি বাষ্পাকারে নির্গত হচ্ছে, সেই পথের উপর ভিত্তি করে প্রস্বেদনকে বিজ্ঞানীরা 3টি ভাগে ভাগ করেছেন। যথা 1 নম্বর হলো পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, স্টোমাটাল ট্রান্সপিরেশন। পত্ররন্ধ্র, উদ্ভিদের পাতা বা কচি কাণ্ড দিয়ে পানি বাষ্পাকারে নির্গত হওয়ার জন্য বিশেষ ত্বকীয় রন্ধ্রকে বলা হয় স্টোমাটা বা পত্ররন্ধ্র। এই স্টোমাটাল ট্রান্সপিরেশন অর্থাৎ পত্রের পত্ররন্ধ্র দিয়ে প্রস্বেদন হয় মোট প্রস্বেদনের 95 থেকে 98%, অর্থাৎ সবচেয়ে বেশি প্রস্বেদনের ঘটনা ঘটে এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমে। কত পার্সেন্ট বলেছি? 95 থেকে 98%। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, উদ্ভিদের
ত্বকের কচি কাণ্ডের যে কিউটিকুলার আবরণ অথবা পাতার মধ্যে কাইটিন নির্মিত আবরণ থাকে, যাকে আমরা বলি কিউটিকল। এই কিউটিকল দিয়েও প্রস্বেদন ঘটে। এই কিউটিকুলার প্রস্বেদনের মাত্রা হলো 2 থেকে 5%। এবং উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে, অর্থাৎ উদ্ভিদ যখন পাশে বাড়ে তখন কর্ক টিস্যুর স্থানে স্থানে ফেটে গিয়ে বিশেষ লেন্স আকৃতির রন্ধ্র তৈরি করে, যাকে বলা হয় লেন্টিসেল। এই লেন্টিকুলার প্রস্বেদন ওই লেন্টিসেল দিয়ে ঘটে। এই লেন্টিসেলের প্রস্বেদনের হার খুবই সামান্য, মাত্র 1%। মোট প্রস্বেদনের মাত্র 1% প্রস্বেদন ঘটে এই লেন্টিসেল দিয়ে। শিক্ষার্থীরা তাহলে মনে রাখবে, প্রস্বেদন বিভিন্ন পথের উপর ভিত্তি করে 3 প্রকার। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন মোট প্রস্বেদনের 95 থেকে 98%, ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন মোট প্রস্বেদনের 2 থেকে 5%, এবং সেকেন্ডারি বৃদ্ধির ফলে ফেটে গিয়ে কর্ক টিস্যুর স্থানে স্থানে ফেটে গিয়ে উদ্ভিদে বিশেষ লেন্স আকৃতির রন্ধ্র লেন্টিসেল, আর এই লেন্টিসেল দিয়ে প্রস্বেদন মোট প্রস্বেদনের মাত্র 1%। তাহলে আমরা জানলাম প্রস্বেদনের প্রকারভেদ, টাইপস অফ ট্রান্সপিরেশন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব পত্ররন্ধ্রীয় প্রস্বেদন সম্পর্কে, স্টোমাটাল ট্রান্সপিরেশন। চলো আগে আমরা জানি পত্ররন্ধ্র কি। উদ্ভিদের পাতার ঊর্ধ্বত্বক ও নিম্নত্বকের এপিডার্মিসে, ঊর্ধ্বত্বক ও নিম্নত্বকের 2 তলের এপিডার্মিসে, এছাড়া কচিকাণ্ড, ফুলের বৃতি, পাপড়ি ইত্যাদিতে রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ ত্বকীয় রন্ধ্র রক্ষীকোষ। দেখো, পত্ররন্ধ্র যদি আমরা এই বিশেষ ছিদ্রটাকে ধরি, তার 2 পাশে দেখো 2টা কোষকে আমরা কি বলতেছি? 2 পাশে এই 2টা কোষকে আমরা বলতেছি রক্ষীকোষ। এই রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত এই রক্ষীকোষ যখন পুরু হয়ে স্ফীত হয়ে বেঁকে যায়, তখনই শুধুমাত্র পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নির্ভর করতেছে কার উপরে? এই রক্ষীকোষের উপরে। তাহলে পাতার ঊর্ধ্বত্বক ও নিম্নত্বকের এপিডার্মিসে, কচিকাণ্ডে, ফুলের বৃতি, পাপড়ি প্রভৃতি স্থানে রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ ত্বকীয় রন্ধ্র, রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ ত্বকীয় রন্ধ্রকে বলা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা। আর এই পত্ররন্ধ্র দিয়ে যে প্রস্বেদন ঘটতেছে তাকে আমরা বলি পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বা স্টোমাটাল ট্রান্সপিরেশন। উদ্ভিদের মোট শতকরা 95 থেকে 98% পানি এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমে বাষ্পাকারে নির্গত হয়। তথ্যটি আবারও বলি, উদ্ভিদের মোট প্রস্বেদনের 95 থেকে 98% পানি এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমে বাষ্পাকারে নির্গত হয়। আবারও বলি, পাতা, কচিকাণ্ড, ফুলের বৃতি, পাপড়ি ইত্যাদি স্থানে এই পত্ররন্ধ্র বা স্টোমাটা দেখা যায়। কোথায় কোথায় দেখা যায়? পাতা, কচিকাণ্ড, ফুলের বৃতি, পাপড়ি ইত্যাদি স্থানে এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদন ঘটে, এবং এই অঞ্চলেই এই বিশেষ অঞ্চলেই পত্ররন্ধ্র বা স্টোমাটা দেখা যায়। পত্ররন্ধ্র কেবলমাত্র আলোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে দিনের বেলা খোলা থাকে, রাতের বেলা বন্ধ থাকে। একটা বিশেষ তথ্য মনে রেখো, একটি বিশেষ গোত্র রয়েছে, এই গোত্রটাকে বলা হয় ক্রাসুলেসিয়ান গোত্র। এই গোত্রের উদ্ভিদ হলো পাথরকুচি, অর্কিড, ক্যাকটাস, বাবলা। ওদের ক্ষেত্রে কিন্তু উল্টা, তাদের ক্ষেত্রে রাতের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে। খুব ভালো করে মনে রাখবা, পাথরকুচি গোত্রের উদ্ভিদে পত্ররন্ধ্র রাতের বেলা খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে। আর আমাদের আশেপাশের পরিচিত উদ্ভিদগুলোতে
কেবলমাত্র দিনের বেলা আলোকের উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকে, তাই পত্ররন্ধ্রীয় প্রস্বেদন কেবলমাত্র আমাদের আশেপাশের উদ্ভিদগুলোতে দিনের বেলা সংঘটিত হয়। পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে, রাতের বেলা বন্ধ থাকে সূর্যালোকের উপস্থিতিতে। এই তথ্যটি মনে রেখো, পত্ররন্ধ্র পূর্ণমাত্রায় খোলা থাকে দিনের বেলা সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পূর্ণমাত্রায় খোলা থাকে। আবার দুপুরে 2টা থেকে 3টা পর্যন্ত পত্ররন্ধ্র পূর্ণমাত্রায় খোলা থাকে। আর বাকি সময় পত্ররন্ধ্র খোলা থাকলেও তা পূর্ণমাত্রায় খোলা থাকে না। পত্ররন্ধ্র পূর্ণমাত্রায় খোলা থাকে সকাল 10টা থেকে 11টা আর দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত। আমরা শেষে যে তথ্যটা জানব, এই পত্ররন্ধ্রের সংখ্যা প্রজাতি ভেদে 1000 থেকে 60,000, প্রত্যেক ঘন সেন্টিমিটারে 1000 থেকে 60,000টি পর্যন্ত থাকতে পারে। দেখো এই বিশেষ রেঞ্জটা কেন 1000 থেকে 60,000? আমরা বলতে পারতাম 1000 থেকে 2000, 1000 থেকে 5000, কিন্তু 1000 থেকে 60,000ই কেন? এই তথ্যটি মনে রেখো, আমাদের দেশীয় উদ্ভিদে মাটির নিচে প্রচুর পানি আছে, তাই পানি বাষ্প আকারে নির্গত হলেও কোনো অসুবিধা হয় না। এই জন্য পত্ররন্ধ্র যত বেশি থাকবে পানি তত বাষ্প আকারে নির্গত হবে। আমাদের দেশীয় উদ্ভিদের জন্য পত্ররন্ধ্রের সংখ্যা প্রত্যেক ঘন সেন্টিমিটারে 60,000টি। আবার মরুজ উদ্ভিদ মরুভূমিতে অভিযোজনের জন্য যে সকল উদ্ভিদ ওই এলাকায় বিকশিত হয়েছে, বিশেষ তাদের অভিযোজনিক বৈশিষ্ট্যের জন্য তাদের পত্ররন্ধ্রের সংখ্যাও কিন্তু কম। ওই মরুজ এলাকার উদ্ভিদে পত্ররন্ধ্রের সংখ্যা থাকে প্রত্যেক ঘন সেন্টিমিটারে 1000টি। তাহলে এই হলো প্রজাতি ভেদে এত বিশাল রেঞ্জের পার্থক্যর মূল কারণ। আমাদের দেশীয় উদ্ভিদে পত্ররন্ধ্র বেশি থাকে প্রত্যেক ঘন সেন্টিমিটারে 60,000টি, আর মরুজ উদ্ভিদে যেমন খেজুর, বাবলা, তারপরে রয়েছে কিছু ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, ওদের মধ্যে পত্ররন্ধ্রের সংখ্যা 1000টি। তাহলে মরুজ উদ্ভিদে থাকে 1000টি প্রত্যেক ঘন সেন্টিমিটারে। তাহলে আমরা এই তথ্যগুলো খুব ভালো করে মনে রাখবো। কি বলেছি? 95 থেকে 98% পানি বাষ্পাকারে নির্গত হয়। পত্ররন্ধ্র কোথায় কোথায় থাকে? মূলত পাতাতেই থাকে, পাতার ঊর্ধ্বত্বক, নিম্নত্বকের এপিডার্মিসে, কচিকাণ্ডে, ফুলের বৃতিতে, পাপড়িতে। পত্ররন্ধ্র আলোর উপস্থিতিতে কেবলমাত্র দিনের বেলা খোলা থাকে আর রাতের বেলা বন্ধ থাকে। পূর্ণমাত্রায় খোলা থাকে সকাল 10টা থেকে 11টা, দুপুর 2টা থেকে 3টা। আর পত্ররন্ধ্রের সংখ্যা প্রত্যেক ঘন সেন্টিমিটারে, দেখো অল্প একটু জায়গায় আমরা দেখছি কত কত পত্ররন্ধ্র, প্রত্যেক ঘন সেন্টিমিটারে 1000 থেকে 60,000টি। আশা করি তথ্যগুলো খুব ভালো করেই মনে রাখবে। আমরা পরবর্তীতে এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের ঘটনাটি আরেকটু বিস্তারিতভাবে জানব। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা জানব পত্ররন্ধ্রীয় প্রস্বেদন সম্পর্কে, কিভাবে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়াটি ঘটে থাকে। উদ্ভিদ মাটি থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় শোষিত পানি মূল থেকে পরবর্তীতে তার কাণ্ড হয়ে শাখা প্রশাখা হয়ে, কাণ্ডের শাখা প্রশাখা হয়ে উদ্ভিদের পাতায় পৌঁছে যায়। পরবর্তীতে দেখা যায় পাতার শিরা উপশিরা হয়ে পাতার পেলিসেড প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমায় এই পানি চলে যায় এবং এই পানি এই প্যারেনকাইমা কোষে সম্পৃক্ত হয়। অর্থাৎ পাতার প্যারেনকাইমা কোষ আর্দ্র ও সিক্ত হয়। যে পানি উদ্ভিদ শোষণ করলো, অর্থাৎ মূল থেকে কাণ্ড শাখা প্রশাখা হয়ে যে পানি উদ্ভিদে চলে গেল, উদ্ভিদের পাতায় পৌঁছালো, সেই পানি পাতার অন্তঃস্থ বহিস্থ তাপমাত্রা পারপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে পাতাতে এসে বাষ্পে পরিণত হয়। তাহলে এই পয়েন্ট আমরা খুব ভালো করে মনে রাখবো। এই পানি পাতার প্যারেনকাইমাতে সম্পৃক্ত হয়ে পরবর্তীতে অন্তঃস্থ বহিষ্ঠ তাপমাত্রা পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে পানি বাষ্পে পরিণত হয়। উক্ত পানি পাতার
অন্তঃকোষীয় অবকাশে এবং পত্ররন্ধ্রের ঠিক নিচে প্রকোষ্ঠে এসে জমা হয়। এই যে আমরা দেখতেছি পাতার পেলিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, এই স্পঞ্জি প্যারেনকাইমার ফাঁকে ফাঁকে যে গহ্বর থাকে, কোষীয় যে অবকাশ থাকে, ফাঁকা স্থান থাকে বা নিচের যে প্রকোষ্ঠ থাকে, এখানে এসে এই বাষ্প জমা হতে থাকে। সর্বশেষে রসস্ফীতিজনিত কারণে পত্ররন্ধ্র খুলে যায়। রক্ষীকোষ দ্বারা প্রভাবিত হয়ে রক্ষীকোষ পুরু হয়ে স্ফীত হয়ে বেঁকে গিয়ে পত্ররন্ধ্র খুলে যায় এবং পানি এই পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্প আকারে নির্গত হয়। আমরা আগেই জেনেছি এই পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ 95 থেকে 98% পর্যন্ত পানি বাষ্প আকারে নির্গত করে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে কি অবস্থার প্রেক্ষিতে কোন পরিবেশে পানি প্রস্বেদন আকারে বের হয়ে যায়। পরিবেশটি হলো বাতাসের আর্দ্রতা কম, অর্থাৎ শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে এবং বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে। বাতাসে আর্দ্রতা কম, তাপমাত্রা বেশি। শুষ্ক পরিবেশে যখন তাপমাত্রা বেশি থাকে এবং জলীয় বাষ্প কম থাকে, যখন বায়ুমণ্ডল জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত নয়, অর্থাৎ বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কম থাকে, শুষ্ক পরিবেশ শুষ্ক হলে, তাহলে বৈশিষ্ট্যগুলো আবার একটু জানি। কি কি বলেছি? যখন বাতাসে আর্দ্রতা কম, তাপমাত্রা বেশি, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত নয়, অর্থাৎ বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কম, শুষ্ক পরিবেশে, তখন পানি ব্যাপন প্রক্রিয়ায় পত্ররন্ধ্রের মাধ্যমে প্রচুর পরিমাণের বের হয়ে যায়, অর্থাৎ প্রস্বেদন বেশি ঘটে। তাহলে চলো শিক্ষার্থীরা আবার একটু জানি কোন পরিবেশে প্রস্বেদন হার বেশি হবে। যে পরিবেশে আর্দ্রতা কম, তাপমাত্রা বেশি, জলীয় বাষ্প কম এবং পরিবেশ শুষ্ক, তবে সেই পরিবেশে ব্যাপন প্রক্রিয়ায় পানি দ্রুত প্রস্বেদন আকারে পরিবেশে মুক্তভাবে ছড়িয়ে পড়বে। আর পত্ররন্ধ্রীয় প্রস্বেদনে এইভাবেই সর্বাধিক 95 থেকে 98% পানি বাষ্প আকারে নির্গত হয়। দেখো, পানি পত্ররন্ধ্রের মাধ্যমে প্রচুর পরিমাণ পানি জলীয় বাষ্প আকারে নির্গত হচ্ছে। তাহলে আমরা জানলাম কিভাবে পত্ররন্ধ্রের মাধ্যমে পানি পরিবেশে বাষ্প আকারে বের হয়ে আসে। আশা করি পয়েন্টসগুলো ভালো করে বুঝতে পেরেছ। তাহলে আমরা পত্ররন্ধ্রীয় প্রস্বেদন আসলে যেভাবে আমি লিখেছি, যেভাবে পয়েন্ট করে লিখেছি, কি কি বলেছি? অভিস্রবণ প্রক্রিয়ায় প্রথম পানি শোষণ করে, পরবর্তীতে মূল হয়ে কাণ্ড, শাখা প্রশাখা হয়ে উদ্ভিদের পাতায় পৌঁছায়। পাতার মধ্যে দুই ধরনের প্যারেনকাইমা রয়েছে, অপেক্ষাকৃত ঘন পেলিসেড প্যারেনকাইমা ও স্পঞ্জের মতো ফাঁকা ফাঁকা অবকাশপূর্ণ পাতলা কোষে গঠিত স্পঞ্জি প্যারেনকাইমা। এবং এই প্যারেনকাইমাতে পানি এসে সম্পৃক্ত হয়। পরবর্তীতে পরিবেশের তাপমাত্রা, চাপ, বায়ুস্থ অবস্থার প্রেক্ষিতে পানি বাষ্প আকারে পরিণত হয়, পানি বাষ্পে পরিণত হয়। পরবর্তীতে পাতার অন্তঃস্থ ও বহিস্থ তাপমাত্রা, চাপ অবস্থার প্রেক্ষিতে পানি বাষ্প আকারে পরিণত হয় এবং এই পানি পাতার কোষের অবকাশে এবং অন্তঃকোষীয় প্রকোষ্ঠে এসে জমা হতে থাকে। পরবর্তীতে পরিবেশের বিশেষ অবস্থার প্রেক্ষিতে, বিশেষ অবস্থা কি আবারও শুনো, বিশেষ অবস্থাগুলো হলো যেখানে জলীয় বাষ্প কম, তাপমাত্রা বেশি, আর্দ্রতা কম, শুষ্ক পরিবেশে পানি দ্রুত ব্যাপন প্রক্রিয়ায় এই প্রস্বেদনের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ে। আশা করি পয়েন্টসগুলো ভালো করে বুঝতে পেরেছ। পরীক্ষা আসলে এইভাবেই লেখার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এইভাবে বলি, আমি তোমাকে কোনো প্রশ্নের উত্তর শুধুমাত্র বোঝাতে আসিনি। আমি এসেছি কিভাবে পরীক্ষায় প্রশ্ন আনসার করতে হয়, কিভাবে ভালো ছাত্ররা আনসার করে, ইভেন আমি নিজেও যখন ছাত্র ছিলাম কিভাবে প্রশ্নের উত্তরগুলো লিখেছি তোমাকে তাই দেখানোর জন্য। কি স্টাইলে তুমি যদি লেখো সর্বাধিক মার্কস পাবে, আমি সেই প্রক্রিয়াতে লেখার জন্য কিভাবে লিখতে হয়, কি কি কথা লিখতে হয়, এভাবেই কিন্তু তোমার উত্তরগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। তুমি জাস্ট শুধুমাত্র আমাদের সাথে থাকবে, আমাদের ক্লাসগুলো রেগুলার করবে এবং জানবে কিভাবে খাতায় উত্তরগুলো লিখতে হয়। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।